কিন্তু সত্যি সত্যি যদি সাপের বিষ থাকে এবং তাতে আপনার দুধ, আদা, জল, নুন যাই খান না কেন, হলুদ, কোনো কিছুতেই কিছু কাজ করবে না। একমাত্র ওষুধ হচ্ছে সাপে কামড়ানো বিষের যে অ্যান্টিভেনাম রয়েছে। সারা পৃথিবীতে একটাই মাত্র ওষুধ, সেটা অ্যান্টিভেনাম সিরাম, অর্থাৎ এই বিষ দিয়ে আমাদের চিকিৎসা করতে হয় এবং রক্তের ভেতরে যে ভেনামটা থাকে তাকে এই বিষ দিয়ে নিউট্রালাইজ করতে হয়। নমস্কার, আপনারা মনসা মঙ্গল কাব্যের কথা জানেন। সেখানে বাসর ঘরে লক্ষিন্দরকে কালনাগিনী সাপে কামড়ায় আর তারপর লক্ষিন্দরের মৃত্যু হয়। স্বামীর মৃতদেহকে নিয়ে নদীর জলে ভাসতে ভাসতে বেহুলা পৌঁছে যায় দেবলোকে। তারপর লক্ষিন্দর প্রাণ ফিরে পায়। কিন্তু লক্ষিন্দরকে যে কালার সাপ কামড়িয়েছিল, আদতে কি সেই কালার সাপের বিষ ছিল, সেটা কিন্তু আজও প্রমাণ পাওয়া যায়নি। তাই লক্ষিন্দরের মৃত্যু কালার সাপে কামড়ে হয়েছে না শ্বাসরুদ্ধ হয়ে না হার্ট অ্যাটাকে, সেটা কিন্তু ভাববার বিষয়। তা যাই হোক না কেন, আমরা যারা গ্রামে বাস করি কিংবা শহর বা শহরতলিতে বাস করি, যখন রাতের অন্ধকারে বিছানায় সাপে কামড়িয়ে দেয়, কিংবা যারা কৃষক যারা মাঠে কাজ করে, সেই সময় যাদের সাপে কামড়ে দেয়, তখন তারা কি করে? যখন তাকে ওঝার বাড়িতে নিয়ে যাওয়া হয়, ওঝা তখন কি করে? সেই জায়গাটাকে দড়ি দিয়ে বেঁধে দেয় যাতে সাপের বিষ উপরে না উঠতে পারে, সারা শরীরে ছড়িয়ে না পড়তে পারে, কিংবা সাপে কামড়ানোর জায়গাটাকে বড় করে কেটে দেয়, রক্ত বের করে দেয় যাতে সাপের বিষ বাড়িয়ে সে প্রাণী বেঁচে যায়। আবার কোনো কোনো সাপে কাটা রোগীকে দুধ খাইয়ে দেওয়া হয়। আবার কোনো কোনো ওঝা এটাও করে, সেই সাপে কামড়ানো জায়গায় বিভিন্ন জড়িবুটি চাপ করে সেই জায়গায় বেঁধে দেয়। সত্যিকারে কি সাপে কামড়ানো কোনো রোগীকে দড়ি দিয়ে বেঁধে দুধ খাইয়ে মন্ত্র দিয়ে টুকটাক করে জীবনে বাঁচানো যায়? সেটা জানার চেষ্টা করেছিলাম ক্যানিং হসপিটালের 3 জন বিশিষ্ট ডাক্তারবাবুর কাছে। তারা হলেন রাজীব বাবু, তন্ময় বাবু এবং সমরেন্দ্র বাবু। যে কথা জানালেন সাধারণ উদ্দেশ্যে, সমাজের উদ্দেশ্যে, সেটা শোনাবো আপনাদের। বাঁধন দিয়ে নিয়ে এসে কোনো লাভ হয় না। সাপ যখন পায়ে কামড়াচ্ছে, আপনি যতই বাঁধন দিন, সেই বিষটা শরীরে যাবেই। সে বাঁধন দিলেও যাবে, না দিলেও যাবে। কিন্তু বাঁধন দেওয়ার ফলে যে সমস্যাটা হয়, পাটা খুলে যায়। তো আমরা বুঝতে পারি না যে বাঁধন দেওয়ার জন্য পা খুলে যাচ্ছে না সাপে কাটার জন্য পা খুলে যাচ্ছে। এতে আমাদের ডায়াগনোসিসে খুব অসুবিধা হয়। রোগীদের আসার সাথে সাথেই আমাদের বলে দেওয়া হয় আগে বাঁধন ছিল। আমরা দেখি যে প্রচুর রোগী বাঁধন দিয়ে আসে, অনেকে বলে না। তখন আমরা বলি বাঁধন দিয়ে এসছে কি? বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে 80% রোগী দেখা যায় যে বাঁধন দিয়ে আসে। রোগী আসলে যে বাঁধন যেন না দেওয়া হয়, কারণ বাঁধন দিয়ে হচ্ছে আমাদেরই সঙ্গে সঙ্গে বলে দেয় যে তোমার যে পা ফুলেছে, তোমার বাঁধনের জন্য ফুলেছে না সাপে কাটার জন্য ফুলেছে, এটা কিন্তু আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে। যদি সাপে কামড়ে থেকে সেই জায়গাটা ভালো করে পরিষ্কার করে, যদি সেখান থেকে অ্যাক্টিভ ব্লিডিং হয়, মানে হচ্ছে রক্তক্ষরণ হয়েই যাচ্ছে জায়গা থেকে, তখন সেই জায়গাটা ড্রেসিং করে আসতে হয়। যেখান থেকে রক্তক্ষরণ হচ্ছে সেখানের উপর গচ্চাপা দিয়ে ড্রেসিং করে আসতে হয়। দেখুন, একটা জিনিস হচ্ছে যে দুধ, আদা, এই সমস্ত জিনিস যেগুলো রয়েছে, সেগুলো ওরা প্রমাণ করছে যে হ্যাঁ সেরে গেছে। কিন্তু অ্যাকচুয়াল ঘটনা যেটা, সেটা হচ্ছে যে ম্যাক্সিমাম সাপ তো বিষাক্ত নয়। যেগুলো বিষাক্ত নয় সেই সাপগুলো কামড়ালো, তারপরে দুধ খান না জল খান না আদা খান, সব কিছুতেই সেই একই, সুস্থ হয়ে যাবে। কিন্তু সত্যি সত্যি যদি সাপের বিষ থাকে এবং তাতে আপনার দুধ, আদা, জল, নুন যাই খান না কেন, হলুদ, কোনো কিছুতেই কিছু কাজ করবে না। একমাত্র ওষুধ হচ্ছে সাপে কামড়ানো বিষের যে অ্যান্টিভেনাম রয়েছে সেটা। তো আগেকার দিনে যেটা হতো, এত হসপিটাল ছিল না, অনেক পেশেন্ট হসপিটাল পর্যন্ত পৌঁছতে পারতো না, তখন তারা ঝাড়ফুঁক করতো। সেই রীতিনীতিটা এখনো কিছু, এটা আমাদের সামাজিক একটা সচেতনতা, যেরকম আমাদের ডক্টর বা যারা সমাজকর্মী তাদেরও আছে, জনসাধারণেরও আস্তে 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 এটা ফিল করাতে হবে। সাপ যখন কামড়ায়, তার ভেনম গ্ল্যান্ড থেকে ভেনম তার রক্তে মিশে যায় এবং তার যেসব ভেনমের যে কাজ সেগুলো শুরু হয়। নিউরোটক্সিক স্নেকের ক্ষেত্রে আমাদের যে রেসপিরেটরি মাসেলগুলো প্যারালিসিস হয়, আর হিমোটক্সিকের ক্ষেত্রে কিডনি নষ্ট হয়। যদি সময় নষ্ট করেন তাহলে এই দুটো কাজ কিন্তু খুব দ্রুততার সাথে হবে। অতএব আপনি যখন হাসপাতালে নিয়ে আসবেন, নিউরোটক্সিক হলে তার শ্বাস প্রশ্বাসের সমস্যা হবে, আর যদি হিমোটক্সিক হয় তার কিন্তু কিডনি নষ্ট হবে। অতএব আপনি যে অবস্থায় হাসপাতালে নিয়ে আসবেন, সেই অবস্থায় আমাদেরকে কিন্তু ওই রোগীর চিকিৎসা শুরু করতে হয়। সারা পৃথিবীতে একটাই মাত্র ওষুধ, সেটা অ্যান্টিভেনাম সিরাম, অর্থাৎ এই বিষ দিয়ে আমাদের চিকিৎসা করতে হয় এবং রক্তের ভেতরে যে ভেনামটা থাকে তাকে এই বিষ দিয়ে নিউট্রালাইজ করতে হয়। এবং সঠিকভাবে এবং সঠিক সময় যদি এই বিষ প্রয়োগ হয়, তবেই একমাত্র এই বিষ কিন্তু প্রশমিত হবে বা নিউট্রালাইজ হবে।
তাই আপনি যদি সময় নষ্ট করেন তাহলে এইসব রোগ লক্ষণ দেখা যাবে বা রোগীর কিন্তু সমস্যা তৈরি হবে এবং আমাদের চিকিৎসার ক্ষেত্রে সেটা একটা প্রতিবন্ধকতা সৃষ্টি হবে। সাপে কাটা রোগী হাসপাতালে এলো, শ্বাসকষ্ট শুরু হয়েছে, যখন আমাদের এইসব সাধারণ যেসব চিকিৎসা তাতে যদি রেসপন্স না করে তাকে কিন্তু ভেন্টিলেটরে দিতে হয়, অর্থাৎ আর্টিফিশিয়াল রেসপিরেশনের ব্যবস্থা করতে হয়। সবসময় আমাদের যেসব সিসিউ আছে বা অন্য হাসপাতালে যেসব সিসিউ আছে সেখানে কিন্তু এই ধরনের পেশেন্টের জন্য সিসিউতে তার বেড সবসময় সন্তুলন থাকবে তা নয়। আবার আমরা প্রচুর পেশেন্টদের দেখেছি যাদের সময় নষ্ট করে আসার ফলে এভিএস দিয়ে তার চিকিৎসা করার সময় ছিল না বা চিকিৎসা সাড়া দেবে না পেশেন্ট, সেক্ষেত্রে তার কিডনি নষ্ট হয়। বেসরকারি জায়গায় 10 লাখ 15 লাখ টাকা খরচ করেও কিন্তু তার ডায়ালিসিস করতে হয়েছে এবং সেই সব পেশেন্ট যে ভালো হয়ে যাবে এমন কোনো গ্যারেন্টি নেই। সেই জন্য আপনারা সময় নষ্ট করবেন না। এবং এই যে চন্দ্রকোড়ার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনি সময় নষ্ট করে আসবেন, আপনার কিডনি ক্ষতিগ্রস্ত হবে এবং আমরা এখানে এভিএস দিয়ে তার চিকিৎসা করলে সে কিন্তু সাড়া দেবে না। সেক্ষেত্রে আমরা যখন কলকাতার বিভিন্ন হাসপাতালে পাঠাই সেখানেও কিন্তু ডায়ালিসিস সবসময় যে পাওয়া যাবে বা ডায়ালিসিস আছে এমন হাসপাতালে কিন্তু সবসময় ভর্তি হওয়ার সুযোগ পাবে না। আর ডায়ালিসিস করলেই যে সেই রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরবে বা তার বাকি জীবনটা যে সুস্থতার সঙ্গে কাটবে এমন নয়। অতএব সময় নষ্ট না করে আপনারা হাসপাতালে আসুন। এবছর আমার যা ধারণা প্রচুর পরিমাণে চন্দ্রকোড়া সাপের কামড় ঘটবে। গত বছর থেকে যেটা শুরু হয়েছে, আমরা এর আগে যেটা দেখেছি, যেটা আমি জনসমক্ষে যেটা বলতে চাইছি, সবাইকে এই এলাকার মানুষকে সজাগ হতে হবে। বৃষ্টি যখন পড়বে চারিদিকে জলের টইটম্বুর হবে, কালাস কিন্তু ঘরের কাছাকাছি আসবে, বিছানায় আসবে এবং এই অঞ্চলে 100 ভাগের ক্ষেত্রে 99 ভাগ ক্ষেত্রে বিছানায় কালাচের কামড় ঘটে। আর যারা কেউ বাড়ির আশপাশে বা মাঠে কাজ করতে গিয়ে যার কামড় ঘটতো, আমি গত 1 বছরের পরিসংখ্যানে বলবো যেখানে আমরা যে সাপের কামড়ে রোগী এখানে আসতো তার ভেতরে ম্যাক্সিমামটাই আসতো কিন্তু বা অধিকাংশই আসতো কেউটে এবং তারপরে যখন জল হতো বা চারিদিকে জলে ডুবে যেত তখন কিন্তু কালাচের প্রবণতা বাড়ত। গত বছরে সারা বছর ধরে কিন্তু এই সংখ্যাটা অর্ধেকে নেমে এসছে। সেই জায়গাটা বা তার চেয়ে অধিক পরিমাণে চন্দ্রকোড়ার কামড় কিন্তু ঘটছে। এবছর আমার যেটা মনে হয় এই মুহূর্তে আবার আমাদের হাসপাতালে এই মুহূর্তে 20টারও বেশি কিন্তু চন্দ্রকোড়ার কামড়ের পেশেন্ট হাসপাতালে এসে, যেটা আমরা ভাবতেই পারতাম না এক সময়। সারা বছর ধরে আমাদের হাসপাতালে 20টা পেশেন্ট এসছে আজ, আর এবছর বোধহয় এই 2 মাস বা 2.5 মাসের মধ্যে প্রায় 20টার বেশি চন্দ্রকোড়া সাপের কামড় এসছে। এই প্রবণতা দেখে আমি বলতে পারি বা এটাই সত্য হবে আগামীতে যে প্রচুর চন্দ্রকোড়া সাপের কামড়ের ঘটবে এবং এই এত পরিমাণ যদি চন্দ্রকোড়া সাপের কামড় ঘটে তাহলে আশপাশে যেসব হাসপাতালে এই যে ডায়ালিসিসের জন্য যে সব মানে হাসপাতাল আছে বা আমাদের হাসপাতালে তো ডায়ালিসিস নেই, এই রেফার করলে সবসময় যে ডায়ালিসিসের জন্য বেড পাবে এটা কিন্তু ঠিক নয়। অতএব আপনারা যে সাপেই কামড়েন না কেন, সে বিষধর হোক, বিষহীন হোক, চন্দ্রকোড়া হোক, কেউটে হোক বা কালাস হোক, সময় নষ্ট করবেন না, হাসপাতালে আসুন। আর আমাদেরকে সুযোগ দিন সঠিক সময় এই এভিএস দিয়ে চিকিৎসা করার। এভিএসই একমাত্র পারে সব ধরনের সাপে কাটা রোগীকে কিন্তু সুস্থ করে তুলতে। যদি সময় নষ্ট করেন এভিএস তার কার্যকারিতা হারাবে, অতএব তখন তার মৃত্যুর দিকে ঢলে পড়ার মতন। চন্দ্রকোড়ার ক্ষেত্রে ডায়ালিসিস আর কালাচ এবং কেউটের ক্ষেত্রে কিন্তু ভেন্টিলেটর লাগবে। আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন কোনো পর্বে, নতুন কোনো এপিসোডে। যাওয়ার আগে একটা কথা, সাপের কামড় যাকে করুক কোনো রকম দেরি করবেন না। ওঝার বাড়ি না গিয়ে দ্রুত কোনো সরকারি হসপিটালে পৌঁছে যান। সেখানে কিন্তু এভিএস ইঞ্জেকশন রয়েছে, আর এভিএস ইঞ্জেকশন যদি 100 মিনিটের ভিতরে আপনার শরীরে প্রবেশ করানো যায় আপনি কিন্তু প্রাণী বেঁচে যাবেন আর 5টা সাধারণ মানুষের মতন। তাই ওঝার বাড়ি নয়, দ্রুত পৌঁছে যান হসপিটালে। সকলকে নমস্কার, ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।